নমস্কার সবাইকে। কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে কোন ধরনের ট্রানজাকশন ইনকাম ট্যাক্স ট্র্যাক রাখে এবং ঘটনাচক্রে সেই ধরনের ট্রানজাকশন করার জন্য আপনাদের নোটিশও আসতে পারে। তা সেই ভিডিওতে অনেক মানুষের অনেক ধরনের কনফিউশন ছিল, তারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমাদের কমেন্ট সেকশনে জানিয়েছেন এবং সেইগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব, কেননা কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং প্র্যাকটিক্যাল লাইফেও আমাদের এই ধরনের ঘটনা ঘটে থাকে। তাহলে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে প্রতিটা কোয়েশ্চেন একটুখানি মন দিয়ে শুনুন, তাহলে হতে পারে আপনাদের যে ধরনের প্রয়োজন বা আপনাদের মনে যে ধরনের কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো হয়তো সলভ হয়ে গেল। এক নম্বর হলো সুসুং 8 বলে আছে, উনি আমাদের প্রশ্ন করেছে, আমার আত্মীয়র কাছ থেকে 3 লাখ টাকা পেয়েছি একটি চেকে একবারে, যেটা শরিক হিসাবে আমি পেয়েছি। 3 লাখ টাকার চেক একবারে আমার নামে ব্যাংকে জমা হয়েছে, এক্ষেত্রে আমার নামে কি আইটি নোটিশ আসতে পারে? দেখুন, আপনি যদি চেকে কোনো টাকা আপনার ব্যাংকে পান, সেক্ষেত্রে ন্যাচারালি দেখা যায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই 3 লাখ টাকা অথবা 4 লাখ টাকার এই ধরনের ট্রানজ্যাকশনের জন্য, সেটা সেভিংস অ্যাকাউন্টে হোক অথবা কারেন্ট অ্যাকাউন্টে হোক, খুব একটা সেটা নিয়ে নাড়াচাড়া করে না। এছাড়াও আপনি শরিক হিসাবে সেই টাকাটি পেয়েছেন, অর্থাৎ কোনো না কোনো প্রপার্টি বেচে অথবা আপনাদের কাছে লিকুইড ছিল আপনাদের কোনো পূর্বপুরুষের, সেই হিসাবে আপনি টাকাটি পেয়েছেন। সুতরাং সেই জিনিসটিতে বিক্রি করা হয়েছে অথবা কোনো অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেটাকে ভাঙানো হয়েছে, সেটারও প্রমাণ আপনাদের কাছে রয়েছে। এবং একটা ওয়ারিশন সার্টিফিকেট, যেটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে হয়, আশা করি সেটাও আপনাদের কাছে রয়েছে। সুতরাং ইনকাম ট্যাক্সের প্রথমত নোটিশ আসার সম্ভাবনা খুবই কম, আর যদিও কোনো কারণে এসে থাকে তাহলেও কিন্তু খুব একটা সমস্যা আপনাকে পোয়াতে হবে না এর জন্য। এরপর আমাদের রঞ্জন কুমার বন্দ্যোপাধ্যায় কোয়েশ্চেন করেছেন, বাবা এক্সপায়ারের পর বাবার অ্যাকাউন্ট থেকে 23 লাখ আমার অ্যাকাউন্টে আসে, সেই টাকার কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে? 22 লাখ টাকা SPSS এ রেখে দিয়েছি, আইটি ফাইল করব, তবুও কি 15H ব্যাংকে দিতে হবে? তা ওনার দুটো কোয়েশ্চেন আছে, যে প্রথমত 23 লাখ টাকা ওনার বাবার সম্পত্তি উনি পেয়েছেন, তাতে কি ওনার ট্যাক্স দিতে হবে? প্রথমত, আমরা যে পূর্বপুরুষদের কাছ থেকে যে কোনো ধরনের প্রপার্টি আমরা পেয়ে থাকি, তার উপর কিন্তু আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। সুতরাং সেই দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। 2 নম্বর, উনি বলছেন যে উনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকাটি রেখে দিয়েছেন, তা ওনাকে কি 15H জমা করতে হবে? দেখুন, আপনি যদি সিনিয়র সিটিজেন হন, অবভিয়াসলি এখানে আপনি সিনিয়র সিটিজেনই, কেননা যেহেতু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি আপনার টাকাটা রেখেছেন। এইবার আপনি সিনিয়র সিটিজেন যদি হন এবং আপনার টোটাল ইন্টারেস্টের পরিমাণ বছরে 50,000 টাকার উপরে হয়, সেক্ষেত্রে আপনাকে 15H কিন্তু আপনার নির্দিষ্ট অথরিটি, পোস্ট অফিস অথবা ব্যাংক, তার কাছে জমা করতে হবে, যদি আপনার ইনকাম ট্যাক্সেবল না হয়। অর্থাৎ আপনার ইনকাম যদি 3 লাখের উপরে হয়, অর্থাৎ বেসিক এক্সেমশন লিমিটের ওপরে, সেক্ষেত্রে আপনাকে 15H জমা করতে হবে না। পোস্ট অফিস অথবা ব্যাংক আপনার TDS কাটবে এবং আপনি আপনার ইনকাম ট্যাক্স জমা করে সেই TDS রিফান্ড চাইতে পারেন। আপনার ইনকাম যদি 3 লাখের নিচে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার 15H আপনি জমা করতে পারেন, এক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। 3 নম্বর আমাদের কোয়েশ্চেন করেছেন আবির চক্রবর্তী, দাদা একটা কোয়েশ্চেনের আনসার দিলে খুব ভালো হয়। আমি ইউরোপে থাকি, বাবা মাকে টাকা সেন্ড করলে ওটার উপর ট্যাক্স দিতে হবে বাবা মাকে? লেটস সে আমি ইয়ারলি 5 লাখ টাকা তাদেরকে পাঠিয়েছি, সেক্ষেত্রে কি হবে? দেখুন, আপনি সন্তান হিসাবে আপনার বাবা মাকে টাকা পাঠাতেই পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এইবার আপনি বাইরে থেকে টাকা পাঠাচ্ছেন, আপনার বাবা মার অ্যাকাউন্টে সেটা ঢুকছে, আপনি যখন ইন্ডিয়াতে আসবেন, যদি আপনার পক্ষে সম্ভব হয়, যখনই আপনি ইন্ডিয়াতে আসুন কিনা, যদি একটা গিফট ডিড করে রাখতে পারেন তাহলে ভালো। গিফট ডিড কিভাবে করতে হয় আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তার একটা ফরম্যাট কিভাবে তৈরি করতে হয়। যদি আপনি ইন্ডিয়াতে অনেক দিন না আসবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যেহেতু আপনার ব্যাংক থেকে টাকাটি পাঠাচ্ছেন, সুতরাং কোনো অসুবিধা ওনাদের হবে না, কেননা সন্তান বাবা মাকে গিফট করতেই পারে, এক্ষেত্রে কোনো ধরনের কোনো ট্যাক্সের প্রভিশন কিন্তু ইনকাম ট্যাক্সে নেই। সুতরাং আপনি নিশ্চিন্তে আপনার বাবা মাকে টাকা পাঠাতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা আপনার হবে না। এরপরে আমাদের কোয়েশ্চেন করেছেন বৈদিক অ্যাস্ট্রোলজার, আমি ব্যাংকে হোম লোন নিতে চাই, আমি টিউশন করি, 10,000 টাকা মাসে ইনকাম করি, এবার তেমন কোনো ব্যাংক লেনদেন নেই, তাই আমি কি ITR করতে পারবো? 1 নম্বর কোয়েশ্চেন, একজন এজেন্ট বলেছেন ITR ফাইল করিয়ে দেবে হোম লোনের জন্য, এটা কি সম্ভব? যদি বলেন তাহলে উপকার হতো। 1 নম্বর হলো, ওনার ইনকাম 10 লাখ টাকা, উনি কি ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন? এই কোয়েশ্চেনটা উনি করেছেন। আপনার রোজগার যতই কম হোক না কেন, আপনি চাইলে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। এবার আপনি 10,000 টাকা আপনার রোজগার হোক অথবা 5,000 টাকা অথবা 20,000 টাকা, আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন, এক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার 2 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, যে একজন এজেন্ট ওনাকে বলেছে যে ইনকাম ট্যাক্স ফাইল করিয়ে
হোম লোন করিয়ে দেবেন। এবার দেখুন, আপনি যদি হোম লোন করান এবং সেই হোম লোনটি খুব ছোট অঙ্কের হয়, যদি দেখা গেল আপনার একটা বাড়ি অলরেডি রয়েছে, সেখানে কোনো কনস্ট্রাকশন আপনি করবেন অথবা কোনো রিপেয়ারিং করবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করে আপনার লোন নিতে চান, সেক্ষেত্রে ওই 10,000 টাকা ইনকাম দেখালে হয়তো ব্যাংক রাজি হয়ে যেতে পারে, কেননা দেখা যাবে সেই অ্যামাউন্টটি খুবই কম, 1 লাখ টাকা অথবা 1.5 লাখ টাকা। কিন্তু অ্যামাউন্টটি যদি খুব বড় হয়, সেক্ষেত্রে সেটা রিপেমেন্ট করতেও আপনার অসুবিধা হতে পারে। সুতরাং একটা ফলস ইনকাম ট্যাক্স ফাইল করে তারপরে লোন নিয়ে তারপরে যদি আপনি ডিফল্টার হয়ে যান, সেটা কিন্তু আপনার সিভিল স্কোরে খুব খারাপভাবে একটা এফেক্ট ফেলবে। এটা ভেবে অবশ্যই আপনি এগোবেন। এছাড়া যে এজেন্ট বলেছেন যে এই ধরনের ফাইল করে দেবেন, ফাইল হয়তো উনি করাতে পারবেন, কিন্তু লোন করাতে পারবেন কি পারবেন না সেই ব্যাপারে আমি খুব একটা আমার নিজস্ব মন্তব্য দিতে চাই না, কেননা এই ধরনের যে এক্সপিরিয়েন্স আমার লাইফে অন্তত আছে খুব একটা ভালো নয়। সুতরাং সেই ব্যক্তি হতে পারে ঠিকঠাকভাবে কাজ করছে, আমি জানি না উনি কিভাবে কাজ করছেন, সুতরাং একটা মন্তব্য করে দেওয়া ঠিক হবে বলে আমার মনে হয় না। তবে একটা জিনিসই শুধু বলতে পারি, আপনার রোজগার যেহেতু 10,000 টাকা, আপনি আপনার লিমিটের মধ্যেই লোন নিয়ে তারপরে আপনার ঘরের কাজ করবেন। আপনি দেখুন সেটা রিপেমেন্ট করতে পারবেন না কিনা। যদি রিপেমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে সেখান থেকে একটু দূরে থাকা ভালো। আর আপনার যদি ইনকাম আর একটু বাড়ে, সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করে অবশ্যই আর লোন নিতে পারেন, এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের কোয়েশ্চেন করেছেন গৌতম মুখার্জি, want to purchase a flat worth 26 lakhs wherein 15% is given in advance as per contract, 85% to be given at the time of possession. What should be the safest way of transaction? প্লিজ রিপ্লাই। অর্থাৎ উনি 26 লাখ টাকার একটা ফ্ল্যাট কিনেছেন, যার 15% ওনাকে পেমেন্ট করে দিতে হয়েছে আর 85% ওনাকে পেমেন্ট করতে হবে। তা উনি জিজ্ঞাসা করেছেন কিভাবে পেমেন্ট করলে সেটা সব থেকে সেফ হবে। দেখুন, সব থেকে ভালো আপনি অ্যাকাউন্ট পে চেক দিলেন, এর থেকে ভালো তো কোনো কিছুই হয় না, কারণ আপনার ব্যাংক থেকে যে প্রমোটার অথবা বিল্ডার যে ফ্ল্যাটটি তৈরি করেছেন তাদেরকে একটা অ্যাকাউন্ট পে চেক দেবেন, আর অবশ্যই দেখে নেবেন তাদের কোম্পানি কোন নামে আছে, সেই নামে অবশ্যই আপনি আপনার চেকটা দেবেন। এটাই সব থেকে সেফেস্ট ওয়ে। আর যখন আপনি দেবেন অবশ্যই একটা মানি রিসিট আপনি নিয়ে নেবেন, তারপরে আপনি সেই পেমেন্টটা করবেন। এটাই কিন্তু সব থেকে সেফেস্ট আর ইজি ওয়ে আমাদের কাছে রয়েছে। এরপর আমাদের কোয়েশ্চেন করেছেন মেঘলাল মাইতি, আই রিটায়ার অ্যান্ড গট 60 lakhs. Accordingly, I invested 30 lakhs in MIS account, SCSS to post office and others. 30 lakhs invested to any deposit. For this transaction, IT notice will come or not? তা প্রথমত একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই যে ট্রানজাকশনগুলো আপনারা করছেন, এই ট্রানজাকশনের জন্য আপনাদের যে সবসময় নোটিশ আসবে এমন কিন্তু ভয় আপনারা পাবেন না। এই ধরনের যে ট্রানজাকশন, যেটা হলো 10 লাখ টাকার উপর আপনি কোনো এফডি করলেন বা অন্য কোনো স্কিমে ইনভেস্ট করলেন, এর জন্য পুরো রিপোর্টটা আরবিআই ইনকাম ট্যাক্সের সাথে শেয়ার করে। তার মানে এই নয় যে আপনার কাছে কোনো নোটিশ এসে যাবে, আর নোটিশ যদি এসেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যদি সঠিক প্রুফ থাকে তাহলে আপনাকে কোনো সমস্যা পোহাতে হবে না। এই ক্ষেত্রে আপনি বলছেন যে আপনি রিটায়ারের পর 60 লাখ টাকা পেয়েছেন, 60 লাখ টাকা পাওয়ার জন্য আপনি 30 লাখ টাকা এক জায়গায় ইনভেস্ট করেছেন আর 30 লাখ টাকা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করবেন। আপনি যখন রিটায়ার করেছিলেন তখন নিশ্চয়ই আপনার ইনকাম ট্যাক্স ফাইলে আপনি রিটায়ারমেন্টের পর যে ধরনের বেনিফিট পাওয়ার কথা সেই বেনিফিটগুলো আপনি দেখিয়েছেন। সেই বেনিফিটগুলো যদি আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইলে দেখিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি আপনি কোনো কারণে না দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনার রিটায়ারমেন্টের পর যে ধরনের কাগজপত্রগুলো আপনি পেয়েছেন সেগুলো অবশ্যই গুছিয়ে রাখবেন, কেননা আপনি কোথা থেকে এই টাকাগুলো পেয়েছেন সেই টাকাগুলো আপনি আপনার ইনকাম ট্যাক্সে শো করেননি। আর শো করেননি মানে এই নয় যে ওটা ব্ল্যাক মানি হয়ে গেছে, আপনি শো করেননি, হয়তো আপনার ইনকাম ট্যাক্স ফাইলে কোনো ধরনের কোনো ভুল থেকে গেছে। ম্যাক্সিমাম মানুষই এই ভুলটা করে থাকেন যে রিটায়ারমেন্টের পর তারা যে টাকা পান সেটা তাদের ইনকাম ট্যাক্স ফাইলে দেখান না। কেন দেখান না আমি জানি না, কেননা এইগুলো সবই এক্সেম্পটেড ইনকাম থাকে, তারপরেও অনেক মানুষ এগুলো দেখাতে ভুলে যান। আমরা একটা ভিডিওতেও এটা নিয়ে আলোচনা করেছিলাম যে এইগুলো সবসময়ের জন্য দেখিয়ে দেবেন। যদি আপনি দেখিয়ে দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নেই, যদি আপনি না দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন। যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার কাছে জানতে চায় যে এই ধরনের ট্রানজাকশন আপনি করেছেন কিনা, আপনি বলবেন হ্যাঁ আপনি করেছে এবং তার যে সাপোর্টিং ডকুমেন্ট আপনার কাছে রয়েছে। এরপর আমাদের কোয়েশ্চেন করেছেন চম্পা সিংহ, আমাদের পুরনো একজন সাবস্ক্রাইবার, স্যালারি থেকে টিডিএস কাটার যোগ্য হলে এমপ্লয়ি ছাড়া নিজে অ্যাডভান্স ট্যাক্স হিসাবে পেমেন্ট করা যায়। তার যে ইনকামটা রয়েছে সেই ইনকামটা ট্যাক্সেবল, এখন সেই টাকা কোনো কারণে এমপ্লয়ার টিডিএস কাটেনি, তাহলে কি নিজে অ্যাডভান্স ট্যাক্স হিসাবে জমা করা যায়? অবশ্যই আপনি আপনার অ্যাডভান্স ট্যাক্স নিজে চাইলে নিজে জমা করতে
পারেন এমপ্লয়ার হতে পারে ভুল করে কাটেনি, অথবা তারা জানে না, তার জন্য তার উপর কোনো ধরনের টিডিএস কাটেনি। আপনি চাইলে আপনার অ্যাডভান্স ট্যাক্স নিজে থেকেই জমা করতে পারেন। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলবো, অ্যাডভান্স ট্যাক্স জমা করার আগে আপনার এমপ্লয়ারের সাথে একবার কথা বলে নেবেন। হতে পারে ওনারা কাটতে ভুলে গেছেন, আপনিও অ্যাডভান্স ট্যাক্স জমা করে দিলেন, আর দেখা গেল যে লাস্ট কোয়ার্টারে এসে আপনার এমপ্লয়ারও আপনার টিডিএস কেটে নিল। এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ডাবল ট্যাক্স জমা পড়ে গেল। এই ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, আপনি পরের বছর যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন আপনি রিফান্ড ক্লেম করে নিতে পারবেন। কিন্তু আপনি এক্সেস মানি কেন ইনকাম ট্যাক্সে জমা করতে যাবেন? আপনি অন্য কোথাও ইনভেস্ট করতে পারেন। সুতরাং আপনি চাইলে অ্যাডভান্স ট্যাক্স জমা করতে পারেন, কিন্তু তার আগে এমপ্লয়ারের সাথে একবার কথা বলে নেবেন সে কি ভুল করে কাটেনি নাকি সে কাটবেই না। যদি না কাটে তাহলে আপনি আপনার অ্যাডভান্স ট্যাক্স জমা করে দিতে পারেন। এরপরে কোয়েশ্চেন করেছেন অনুপ মিত্র, দাদা গত বছরে একটা 7 লাখ টাকার এফডি ছিল, এই বছর সেটা নতুন রেটে বুক করেছি, আমি ট্যাক্স দেওয়ার মতন ইনকাম করি না তাই ফাইল করিনি। এফডি নতুন রেটে বুক করার জন্য আমার কাছে কি নোটিশ আসতে পারে? দয়া করে একটু জানাবেন। প্রথমত বলি যে আপনার রোজগার ট্যাক্সেবল নয়, সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করেননি, ফাইন, এক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস আপনি দেখে নেবেন, আপনার রোজগার কি বেসিক এক্সেম্পশন লিমিট ক্রস করেছে, অর্থাৎ 2.5 লাখ ক্রস করলেই কিন্তু আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর হলো ওনার 7 লাখ টাকার এফডি রয়েছে, সেটাকে ভাঙিয়ে উনি আবার নতুন একটা এফডি করেছেন, কেননা নতুন ইন্টারেস্ট রেট যেটা হয়েছে সেটা হয়তো ওনার আগের এফডির থেকে অনেকটাই বেশি। সেক্ষেত্রেও আপনার এফডি যেহেতু 10 লাখের নিচে আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে সেই ইনফরমেশন পৌঁছবে না, বা পৌঁছলেও খুব একটা সেই জিনিসটা নিয়ে তারা গা করবে না। যদি 10 লাখের ওপরে হতো তাহলে তারা একবার ভেবে দেখতো। আর 3 নম্বর যে জিনিসটা বলবো, আমরা অনেক সময় দেখা যায় যে নতুন কোনো এফডি রেট আসলে এবং সেটা যদি আমাদের পুরনো রেটের থেকে অনেকটা বেশি হয়, আমরা কিন্তু অনেক সময় ভেবে নিই যে নতুন রেটে যদি এফডি করি তাহলে হয়তো আমাদের অনেক লাভ হবে, কিন্তু অনেক সময় সেটা লাভজনক হয়, অনেক সময় লাভজনক হয় না। এর জন্য একটা ছোট্ট ক্যালকুলেশন করে নেওয়া প্রয়োজন। আমি ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এফডি ভাঙিয়ে নতুন এফডি করে নেওয়া ভালো নাকি যেই এফডিটা চলছে সেটাকেই চালিয়ে যাওয়া ভালো। আপনাদের সিচুয়েশন অনুযায়ী সেখানে কিন্তু একটা এক্সেলের ক্যালকুলেটর আছে, সেটাতে বসিয়ে দেখে নিতে পারবেন আপনার ক্ষেত্রে কোন জিনিসটা ভালো হবে, তারপরে আপনারা এই ধরনের কোনো ডিসিশন নিন। এরপরে কোয়েশ্চেন করেছেন অমিতাভ রয়, ক্রেডিট কার্ডে ট্রানজাকশনের উপর কি নিয়ম আছে? 10 লাখ ইনক্লুডিং অল ব্যাংক ক্রেডিট কার্ড অর ইন্ডিভিজুয়াল ব্যাংক পার কার্ড? অর্থাৎ উনি বলতে চাইছেন যে আমার কাছে যদি 5টা ক্রেডিট কার্ড থাকে তাহলে কি আমি টোটাল 10 লাখ টাকা করে 50 লাখ টাকা ট্রানজাকশন করতে পারবো, নাকি সবগুলো নিয়ে আমি 10 লাখ টাকা ট্রানজাকশন করতে পারবো? এক্ষেত্রে একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন যে ইনকাম ট্যাক্স কিন্তু আপনাকে চেনে আপনার প্যান নম্বর দিয়ে। সুতরাং আপনার প্যানে যতগুলো ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডের যত ট্রানজাকশন হবে সেই ট্রানজাকশনগুলো এক জায়গায় হওয়ার পর তারপরে কিন্তু সেই ইনফরমেশন ইনকাম ট্যাক্সের কাছে পৌঁছবে। সুতরাং সমস্ত ক্রেডিট কার্ডের ট্রানজাকশনগুলো কিন্তু আপনাকে এক জায়গায় করে দেখতে হবে সেটা 10 লাখ টাকার উপরে হয়েছে কিনা। এরপরে কোয়েশ্চেন করেছেন দেবাশিস ঘোষ, আমি আমার একটা ব্যাংক থেকে 10 লাখ টাকার এফডি ক্লোজ করে আমার অন্য ব্যাংকে 10 লাখ টাকার এফডি করি, তাহলে কি অসুবিধা হতে পারে? দেখুন, 10 লাখ টাকার এফডি ক্লোজ করার পর নতুন এফডি যদি আপনি করেন সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কাছে সেই জিনিসের খবর পৌঁছবে। তার মানে এই নয় যে আপনার কোনো অসুবিধা হবেই হবে, হতে পারে সেই ইনফরমেশন ইনকাম ট্যাক্সের কাছে পৌঁছলো, কিন্তু সেই মানি যদি আপনার হোয়াইট মানি হয় তাহলে আপনি ভবিষ্যতে দেখাতে পারবেন যে আগে এই টাকাটি আপনি কোথা থেকে রোজগার করেছেন এবং সেই টাকাটি দিয়ে আপনি কিভাবে আগে এফডি করেছেন এবং সেই এফডিটি ভাঙিয়ে আবার নতুন এফডি করেছেন। সুতরাং আপনার ঘাবড়ানোর কোনো কিছু নেই। ইনকাম ট্যাক্স কোনো কারণে যদি আপনার কাছে জানতে চায় আপনি সেই অনুযায়ী রেসপন্স করে দেবেন, তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ না করে তাহলে তো এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না। এরপর আমাদের কোয়েশ্চেন করেছেন জাগবিবু ঘোষ, ট্যাক্সেবল ইনকামের চেয়ে কম ইনকাম ব্যক্তির প্রয়োজনে প্রপার্টি বিক্রি করে 10 লাখ টাকা বা তার বেশি অর্থ 1 বছরের অ্যাকাউন্টে এলে কি করণীয়, দয়া করে জানাবেন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যার ইনকাম ট্যাক্সেবল নয়, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি উনি হয়তো 2.5 লাখের নিচের কথাই বলেছেন, এবার কোনো একটা প্রপার্টি বিক্রি করে উনি 10 লাখ টাকা অথবা তার থেকে বেশি টাকা ওনার ব্যাংকে এসছে, এইবার কি করণীয়? দেখুন, আপনার প্রপার্টি বিক্রি করার পর 10 লাখ টাকা যেহেতু এসছে, ওই 10 লাখ টাকা অ্যামাউন্টটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামের থেকে অনেকটাই বেশি হতে পারে। আপনার প্রফিট কম হয়েছে অথবা বেশি হয়েছে, কিন্তু সেই 10 লাখ টাকাটা কিন্তু ট্যাক্সেবল ইনকামের থেকে অনেকটাই বেশি। সুতরাং সব থেকে ভালো এই ক্ষেত্রে যেই জিনিসটা হয়, আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করুন। ইনকাম ট্যাক্স ফাইল করে ওই 10 লাখ টাকা যেটা আপনি পেয়েছেন অথবা 10 লাখ টাকার বেশি পেয়েছেন সেটাকে আপনার ক্যাপিটাল গেনে দেখিয়ে দিন। এবার ক্যাপিটাল গেন কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনাবো, যে কোনো প্রপার্টি বিক্রি করলে অথবা শেয়ার মিউচুয়াল ফান্ড বিক্রি করলে কিভাবে আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইলে সেই জিনিসটা দেখাবো। আপনি যদি সেই জিনিসটা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে দেখিয়ে দেন তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখন অনেক ব্যক্তি ভাবেন যে এই বছরে যেহেতু আমি আমার ইনকাম ট্যাক্স ফাইল করে সেই ক্যাপিটাল গেন দেখাবো, পরের বছর আমাকে
কম্পালসারি ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। তার জন্য অনেক ব্যক্তি এই ধরনের ট্রানজাকশন দেখান না, অথবা না দেখিয়ে ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে অবশ্যই বলে রাখবো, এই বছর যেহেতু আপনার ক্যাপিটাল গেন হয়েছে, আপনি এই বছরের ইনকাম ট্যাক্স ফাইল করুন। পরের বছর যদি আপনার ইনকাম ট্যাক্সেবল না হয়, ট্যাক্সেবল বলতে বেসিক এক্সেমশন লিমিটের থেকে কম থাকে, সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো প্রয়োজন নেই। হতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কিছু SMS পাঠাবে যে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করা বাকি রয়েছে। SMS পাঠানো মানে কিন্তু এই নয় যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কোনো নোটিশ পাঠিয়ে দিয়েছে আপনার কোনো অসুবিধা হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জাস্ট আপনাকে ইন্টিমেট করছে যে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করার সময় চলে এসেছে। আপনার ইনকাম ট্যাক্সেবল যদি না হয়, আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করবেন না, আপনার ঘাবড়ানোরও কোনো কিছু হয়নি। সুতরাং এই বছরে যেহেতু আপনার প্রপার্টি সেল আছে, আপনি অবশ্যই একবার দেখিয়ে দিন, তাহলে কিন্তু আপনার আর কোনো ধরনের কোনো টেনশন থাকে না। অ্যাটলিস্ট অভিজিৎ চক্রবর্তী কোয়েশ্চেন করেছেন, এফডি ব্রেক করে যদি 10 লাখ টাকার বেশি হয় তাহলে কি নোটিশ আসবে? না, একেবারেই না। কেননা আপনি যখন এফডি করছেন, হতে পারে আপনার এফডিটি 9 লাখ টাকার করা ছিল, এইবার সেটার ইন্টারেস্ট জমে জমে সেটা 10 লাখ টাকার উপরে হয়েছে। সুতরাং সেই ইন্টারেস্টের উপর যদি আপনি ট্যাক্স পেমেন্ট করে দিয়ে থাকেন, সেই এফডিটি যদি কোনো কারণে আপনি ব্রেকও করে থাকেন, তাহলেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বুঝতে পারবে সেই এফডিটি আপনার অনেক আগেই করা রয়েছে। সুতরাং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব একটা আর ঘাটাঘাটি করবে না। তা এই ছিল আমাদের কোয়েশ্চেন আনসার পর্ব। আমি প্রত্যেককে বলবো যে এই সাবজেক্টের উপর অনেকের মনে অনেক ধরনের কোয়েশ্চেন আছে, আপনারা সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আবার এই নিয়ে ডিটেলে আলোচনা করব। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, এই ধরনের ভিডিও বানানোর কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, আপনাদের মনে যে ভয়গুলো রয়েছে সেই ভয়গুলো দূর করা। সুতরাং আপনাদের কাছে যদি এই ধরনের কোনো নোটিশ এসেও থাকে আর আপনার ইনকাম যদি সৎ পথে করা হয়, সুতরাং আপনার ঘাবড়ানোর অত কিছু হয়নি। আপনি আপনার সমস্ত ধরনের ডেটা যদি ইনকাম ট্যাক্সের কাছে পেশ করতে পারেন, তাহলেই কিন্তু আপনার সমস্ত সমস্যার সমাধান সেখানেই হয়ে যাবে। সুতরাং এইসব জিনিস নিয়ে খুব একটা ঘাবড়াবেন না, খালি একটু সচেতন থাকুন আর এই ধরনের কিছু ইনফরমেশন নিজের কাছে জড়ো করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।